ব্রাহ্মণবাড়িয়ায় বাস চাপায় অটোরিকশার ৩ আরোহী নিহত। নাটোর সহ ৪ জেলায় সড়কে প্রাণ গেছে আরও ৬ জনের। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد لا شريك لك। হজের মূল আনুষ্ঠানিকতা শুরু। মিনা থেকে আরাফাতের ময়দানে পৌঁছেছেন হাজিরা। বাংলা সহ ৩৪টি ভাষায় সম্প্রচারিত হবে খুতবা। ঈদযাত্রায় মহাসড়কে যানবাহনের বিশৃঙ্খল চলাচল। এলেঙ্গায় দীর্ঘ জটলায় ভোগান্তি। ট্রেন লঞ্চে বেড়েছে যাত্রী চাপ। উঠতে পারলাম না, দূর করে উঠলাম। ঘন্টা দুর মতো দাঁড়া আছে, কিন্তু কোনো আপনার গাড়ি পাচ্ছে না। গাড়ি ভাড়া বেশি, ১,০০০ টাকা নিচে যাইতেছে না। জমে উঠেছে কোরবানির হাটের বেচাকেনা। রাজধানীতে পশুর যোগান বেশি, দাম নিয়ে ক্রেতার সন্তুষ্টি। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। ৫ জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৯ জনের। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরেই মারা গেছেন সিএনজি চালিত অটোরিকশার ৩ আরোহী। সকাল ৬:৩০টার দিকে উপজেলার বাঁশবাজার এলাকায় নবীনগর কোম্পানিগঞ্জ সড়কে এই ঘটনা হয়। পুলিশ জানায়, সিএনজি চালিত অটোরিকশাটি নবীনগর থেকে কোম্পানিগঞ্জ যাচ্ছিল। বাঁশবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস চাপা দেয় সিএনজিটিকে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার আরোহী ৩ কিশোর মারা যান। নিহতদের মধ্যে ২ জনের নাম জানা গেছে। তারা হলেন আবুল কাশেম ও সোহাগ মিয়া। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। ভোরে সদর উপজেলা ও বড়াই গ্রামে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভোরে নাটোর থেকে পাবনা যাচ্ছিল চিনিবাহী একটি ট্রাক। বড়াই গ্রামের গুনাইহাটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান কাভার্ড ভ্যান চালক। একই সময় সদরের বালুরহাট এলাকায় মোংলা থেকে নীলফামারীগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় এক যাত্রী নিহত হন। এদিকে মধ্যরাতে সদরের দত্তপাড়া এলাকায় বাসের ধাক্কায় এক পিকআপের হেলপার নিহত হয়েছেন। এছাড়া টাঙ্গাইল, মাদারীপুর ও জামালপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরও ৩ জন। প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করতে বাড়ি ফিরছে মানুষ। মহাসড়কে বেড়েছে গাড়ির চাপ। উত্তরবঙ্গের যাত্রীদের বিভিন্ন পয়েন্টে পোহাতে হচ্ছে যানজটের ভোগান্তি। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইপাইল, ডিইপিজেড, শ্রীপুর, জিরানী ও চন্দ্রায় যানবাহনের ধীর গতি দেখা গেছে। অন্যদিকে পুংলি থেকে যমুনা সেতু পর্যন্ত ২০ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে গাড়ির দীর্ঘ সারি। পুলিশ বলছে, বাড়তি গাড়ির চাপ আর কোথাও কোথাও যানবাহন বিকল হয়ে পড়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 4 লেনের কাজ চলমান থাকাতেও ভোগান্তি পোহাতে হচ্ছে ঘরমুখো মানুষকে। এদিকে বরাবরের মতো এবারও বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। বাসে সিট না পাওয়া ও খরচের কথা চিন্তা করে অনেকেই রওনা হচ্ছে ট্রাক কিংবা পিকআপে। গাজীপুর রাস্তায় রাত 10টায় গাড়ি চড়ছে, এখন এলেঙ্গায় বাজার 8টা। আমরা তো গরিব মানুষ, ১,০০০ টাকা আমরা কেমনে যাবো? খুব সমস্যা পড়ে আছি। এ পর্যন্ত ঘন্টা দুর মতো দাঁড়া আছে, কিন্তু কোনো আপনার গাড়ি পাচ্ছে না। এদিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। রাজেন্দ্রপুর, হোতাপাড়া, মাস্টারবাড়ি সহ কয়েকটি পয়েন্টে রয়েছে গাড়ির ধীর গতি। এই রুটেও যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। পদ্মা সেতু হয়ে দক্ষিণের পথেও যানবাহনের চাপ বেড়েছে। পদ্মা সেতুর টোল প্লাজায় সকালের দিকে মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা গেছে। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এখন পর্যন্ত কোথাও বড় ধরনের যানজটের ভোগান্তি নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দর্শক, ঈদযাত্রার খবরাখবর জানবো।
কতটা স্বস্তিদায়ক হচ্ছে উত্তরের পথে যাত্রা সেই বিষয়ে জানতে চাই। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী শামীম আল মামুন। মামুন, আসলে কতটা স্বস্তির যাত্রা এবার পাচ্ছে মানুষ, সেখানকার অবস্থা জানাবেন। এর আগের খবরগুলো দেখছিলাম ধীরে ধীরে রাস্তায় গাড়ি ঘোড়া সচল হচ্ছে, এখন কি অবস্থা জানাচ্ছেন? ভোগান্তির কোনো চিত্র কি আপনি দেখতে পাচ্ছেন কিনা? ইশরাত জাহান, আমি কিন্তু সকাল থেকেই কিন্তু স্বস্তিদায়ক খবর দিয়ে শুরু করতে পারিনি। এখন ঠিক তেমনটি এখনো সেই অবস্থায় রয়েছে। গাড়ি কিন্তু সেই ধীর গতিতেই চলছে। যমুনা সেতু থেকে পুংলি পর্যন্ত প্রায় 20 কিলোমিটার রাস্তাও কিন্তু অনেকটাই ধীর গতিতে চলছে। আপনার মাধ্যমে আমি দর্শকদের দেখাতে চাই যে আমার পিছনে যে গাড়িগুলো দেখছেন সেটি কিন্তু যে চলন্ত গাড়ি, দুই একটি গাড়ি যাচ্ছে সেটি কিন্তু ঢাকার লেনে, এবং সেই ঢাকা লেনের অপোজিটে যে গাড়িগুলো উত্তরবঙ্গের দিকে যাচ্ছে সেটি কিন্তু ঈদ ফেরত মানুষজন যাচ্ছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই যে অতিরিক্ত যে গাড়ির চাপ, এই চাপটি কিন্তু গতকাল রাত্রে থেকে শুরু হয়েছিল এবং ভোর রাত্রে বেলায় কিন্তু কয়েকটি জায়গায় গাড়ি বিকল হয়ে যাওয়া, ব্রেকার দিয়ে সরানো এবং সরানোর পর কিন্তু গাড়ির মাত্রা এত পরিমাণ বেশি ছিল যে সেগুলো জটলা বেঁধে যায় এবং জটলা বেঁধার পরে সেটি আস্তে আস্তে এখন একটু স্বাভাবিক হতে শুরু করেছে। তবে আশানুরূপ যেরকম স্বাভাবিক হওয়ার কথা সেটি কিন্তু এখন পর্যন্ত স্বাভাবিক হয়নি। তবে পুলিশ প্রশাসন বলছে যে তারা 600 পুলিশ বিভিন্ন পয়েন্টে কাজ করছে, তারা কাজ করে যাচ্ছে। তবে এখানে যে টাঙ্গাইলের জেলা প্রশাসন যে থেকে যে বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত বসানোর কথা, সেই ভ্রাম্যমাণ আদালত কিন্তু চোখে পড়েনি। তবে যে এই রাস্তা দিয়ে যে ঈদ ফেরত মানুষগুলো যাচ্ছে তারা কিন্তু অনেকটাই কষ্ট নিয়ে এখন পর্যন্ত যাচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। অনেক ধন্যবাদ আপনাকে শামীম আল মামুন, যুক্ত হয়েছিলেন ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা এলাকা থেকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছেন আমার আরেক সহকর্মী রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে সুমাইয়া ঐশী। বাসগুলো কি সময় মতো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে কিনা? একটি কথা বারবারই শুনছি, বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ, সে ব্যাপারেও জানাবেন। সে বিষয়ে কোনো খবর পেয়েছেন কিনা? ইশরাত, বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ কিছু ক্ষেত্রে সঠিক আমরা জানতেও পেরেছি। কয়েকজনের সঙ্গে কথা বললে 280 টাকার ভাড়া 500 টাকা চাওয়ারও পরিস্থিতি তথ্য আমরা জানতে পেরেছি। তবে আরও একটি যে ভোগান্তি হচ্ছে এখানকার যাত্রীদের, সেটি হচ্ছে তারা বাস আসলে পাচ্ছেন না, কারণ প্রচণ্ড যানজটের কারণে বাস এসে পৌঁছাচ্ছে না সময় মতো। আমরা দেখতে পেয়েছি মুগদা থেকেই মূলত মূল যে যানজট সেটি শুরু হয়েছে। গাড়িগুলো একদমই থেমে চলাচল করছে এবং প্রচণ্ড যানজটের কারণে বাসগুলো সময় মতো এসে পৌঁছাচ্ছে না। ফলে অনেকেই এখানে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছেন, তারা কাঙ্ক্ষিত তাদের যে বাস সেটি তারা পাচ্ছেন না, তেমনটি আমাদেরকে জানিয়েছেন। এবং যেহেতু আজকে শেষ কর্মদিবস, ফলে আজকে কিন্তু অনেকেই ঢাকা ছাড়বেন এবং সেই জন্য তারা কিন্তু বাস টার্মিনালে ভিড় করছেন। অনেকে আগেভাগেই টিকিট কেটে রেখেছেন। যারা শেষ মুহূর্তে টিকিট কাটার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছিলেন তারা কিন্তু এসে কাটছেন। তবে যেটি মেইন যে ভোগান্তিটা, তাদের মূল ভোগান্তিটা হচ্ছে, সেটি হচ্ছে প্রচণ্ড যানজটের কারণে তারা বাসগুলো সঠিক সময়ে এসে না পৌঁছানোর কারণে একটি শিডিউল বিপর্যয় আছে। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা কিছুক্ষণের মধ্যে সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শন করবেন এবং তারপর সেখানে অতিরিক্ত ভাড়া সহ অন্যান্য যে অভিযোগগুলো আছে সেগুলো খতিয়ে দেখার কথা রয়েছে। ধন্যবাদ আপনাকে ঐশী, রাজধানী সায়দাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে যুক্ত হয়েছিলেন। দর্শক, আমরা এবার কমলাপুর রেল স্টেশনে ব্রিফ করছেন স্টেশন ম্যানেজার মোহাম্মদ সাজিদুল ইসলাম। সরাসরি যাচ্ছি সেখানে। আমি একটু বলবো। আচ্ছা, ঈদ যাত্রায় অন্যান্য দিনগুলোর চেয়ে স্বাভাবিকভাবেই ঈদের যাত্রীদের চাপ বেশি থাকে এবং যেহেতু ঈদের একদম আমরা নিকটবর্তী সময় চলে আসছি, কাজের চাপটা একটু বেশি। আর যাত্রীদের সুবিধার্থে আমরা যাত্রার 2 ঘন্টা আগে আমরা স্ট্যান্ডিং টিকিট প্রদান করে থাকি। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ট্রেনের জন্য আসনবিহীন টিকিট তারা সংগ্রহ করে স্টেশনে প্রবেশ করে, কিন্তু দেখা যাচ্ছে যে ট্রেনটা আগে যাচ্ছে ওই ট্রেনটাতে সবাই ওঠার চেষ্টা করছে, যার জন্য এই বিশৃঙ্খলাটা আমরা দেখতে পাই। অথচ যারা স্ট্যান্ডিং টিকিট নিয়ে স্টেশনে প্রবেশ করেছে তাদের বিভিন্ন ট্রেনে ওঠার কথা, কিন্তু তারা যে ট্রেনটা ফার্স্ট পাচ্ছে ওই ট্রেনটাই ওঠার চেষ্টা করছে, যার জন্য একটু বিশৃঙ্খলাটা পরিলক্ষিত হয়েছে।
পবিত্র হজের দ্বিতীয় দিনে লাখ লাখ মুসল্লির কণ্ঠে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর ঐতিহাসিক আরাফাতের ময়দান। স্থানীয় সময়ের সূর্যোদয় পর্যন্ত মিনায় অবস্থান শেষে ফজরের পর আরাফাতের ময়দানের উদ্দেশ্যে রওনা হন হাজিরা। সেখানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করে হজের খুতবা শুনবেন মুসল্লিরা। আরাফাতের ময়দানে অবস্থানকেই মূল হজ বিবেচনা করা হয়। এবার পবিত্র হজের খুতবা দেবেন মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শায়খ সালেহ বিন হুমায়দ, যা বাংলা সহ 34টি ভাষায় সরাসরি সম্প্রচারিত হবে। 10 জিলহজ ঈদুল আজহার দিন জামারায় শয়তানকে পাথর মেরে কোরবানি দিয়ে মাথা মুন্ডন করবেন তারা। পরে কাবা শরীফ তাওয়াফ করবেন। 11 ও 12 জিলহজ বাকি আনুষ্ঠানিকতা পালনের মাধ্যমে পবিত্র হজ শেষ করবেন 15 লাখের বেশি মুসলিম। দর্শক, রাজধানীর কোরবানির পশুর হাটের চিত্র দেখার চেষ্টা করব আমার সহকর্মী ভাস্কর ভাদুরীর কাছ থেকে। ভাস্কর, আপনি যেখানে রয়েছেন সেখানকার অবস্থা জানাবেন। আপনি এখন কোথায় রয়েছেন এবং কেমন দেখছেন পশু কেনা বেচা? আজকের দিনে ক্রেতা বিক্রেতার সমাগম কেমন দেখছেন? তেজগাঁও পশুর হাটে এবং সকাল থেকে যদি একটি বিষয় বলি যে ক্রেতা সমাগম কিন্তু বেশ, এবং প্রতি ঘন্টায় ঘন্টায় কিন্তু এই ক্রেতা সমাগম বেড়েই চলছে। গত রাত পর্যন্ত খামারি অথবা পাইকার তাদের যে একটি অভিযোগ ছিল যে 3 দিন আগে থেকে এসে বসে থাকলেও ক্রেতার দেখা নেই, আজ সকাল থেকে কিন্তু সেই অভিযোগ নেই। তবে এখন পর্যন্ত বেচা বিক্রি যে খুব একটা হচ্ছে তা নয়, তবে ক্রেতার সমাগম যেহেতু প্রতি ঘন্টায় বাড়ছে, সেক্ষেত্রে বেচা বিক্রি হয়তো বা আরও 1-1.5 ঘন্টার মাঝে পুরোপুরি জমে ওঠার যে বিষয়টি, সে বিষয়টি কিন্তু হবে এই রাজধানীর তেজগাঁও পশুর হাটে। একটি বিষয় উল্লেখ করতে চাচ্ছি ইশরাত, যে গত 2 দিন ধরে সাধারণত ছোট গরুর দাম আমরা দেখিয়েছি রাজধানীর হাটে। এখন যদি একটু তুলে ধরি যে মাঝারি আকারের গরুগুলোর কথা, ক্যামেরার মাধ্যমে যে গরুগুলো দেখছেন সেই গরুগুলোর দাম গতকাল পর্যন্ত কিন্তু 3 থেকে 3.5 লক্ষ টাকা পর্যন্ত চাওয়া হয়েছিল, এবং খামারিদের হিসেবে এই গরুগুলোর ওজন হবে 5 থেকে 7 মনের বেশি। কিন্তু আজ সকাল থেকে এই গরুগুলোর দাম কিন্তু তারা 2 থেকে 2.5 লক্ষ টাকার মাঝে চাচ্ছেন। হয়তো বা প্রকৃত ক্রেতা যারা আছেন তারা যখন এসে যদি দামাদামি করতে পারেন, তাহলে সেক্ষেত্রে হয়তো বা 2 লক্ষ টাকার নিচে এই মাঝারি আকারের গরুগুলো কিন্তু চলে আসতে পারে। সুতরাং আপনি বুঝতেই পারছেন যে ক্রেতা সমাগম যত বাড়ছে এবং কোরবানি ঈদ যত ঘনিয়ে আসছে, তার প্রেক্ষিতে কিন্তু পশুর যে দাম পাইকাররা কিন্তু সেই দামটা ছাড়তে শুরু করেছেন। একই চিত্র কিন্তু আমরা বড় গরুর ক্ষেত্রেও দেখেছি। তবে রাজধানীর যে সবচেয়ে বেশি রাজধানীবাসীর প্রধান আকর্ষণের যে বিষয়টি ছোট গরু, ছোট এবং মাঝারি গরুর ক্ষেত্রে আমরা দেখেছি যে গতকাল থেকে আজকে সেই দাম কিন্তু কিছুটা, অর্থাৎ 3 থেকে 5 হাজার টাকা খামারিরা কম চাচ্ছেন, কিন্তু এই ছোট গরু বিক্রি কিন্তু এখন পর্যন্ত সব থেকে বেশি হচ্ছে। হয়তোবা সময় যত গড়াবে এবং আজকে দুপুরের পর থেকে বিকেল পর্যন্ত কিংবা আজকে রাতেই এই হাটের সবচেয়ে গরু বেশি বিক্রি হবে বলে আশা করছেন পাইকাররা। ঈশা। ভাস্কর, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মী ভাস্কর ভাদুরী তেজগাঁও থেকে যুক্ত হয়েছিলেন, সেখানকার খবরাখবর জানাচ্ছিলেন। আমরা এবার কমলাপুরে যেতে চাই। কমলাপুর হাটে রয়েছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। সবুজ, সেখানকার অবস্থা জানাবেন। আজকের দিনে ক্রেতা সমাগম কি বেড়েছে কিনা? ইশরাত, ক্রেতা সমাগম মূলত গতকাল রাত থেকেই বেড়েছে, এবং গতকাল রাতে বেচা কেনার যে জায়গাটি, অর্থাৎ বিগত কয়েকদিন ধরে বিক্রেতারা যেটি বলছিলেন যে বেচা কেনা নেই, সেটি মূলত গতকাল রাতে সেই জায়গাটি ছিল না। গতকাল রাতে প্রচুর পরিমাণে গরু বিক্রি হয়েছে, এবং সেটি আজকে সকালবেলা হাটের যে চিত্র আমরা এসে দেখেছি, সেই চিত্রটি কিন্তু এখনও অব্যাহত রয়েছে। অর্থাৎ যেহেতু বাজার মাত্র শুরু হলো, এর মধ্যেই কিন্তু ক্রেতা সমাগমের যে বেড়েছে সেটি নিঃসন্দেহে বলা যায়, এবং এর মধ্যেই বলা যায় যে বেচা কেনা গতকালকে রাতে যেই পরিমাণে ছিল তার চেয়ে কিছুটা কম হলেও যারা বিক্রেতা তারা বলছেন যেহেতু মাত্র বাজারটি শুরু হলো, সময় যত গড়াবে ক্রেতার পরিমাণ কিন্তু বাড়তেই থাকবে। এবং আজকে মূল যে বেচা কেনাটি পশুর হাটের, যেহেতু হাতে একেবারে সময় নেই, আজকের দিনটি রয়েছে এবং কালকের দিনটি রয়েছে, সেই কারণে বেশিরভাগ ক্রেতাদের সঙ্গেও আমাদের কথা হচ্ছে, তারাও কিন্তু আজকের মধ্যেই তাদের যে পছন্দের গরুটি সেটি বা পছন্দের পশু, কোরবানির পশু, সেটি কিনে ফেলতে যাচ্ছেন। ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সঙ্গে কথা বলে যেটি আমরা মনে করছি, আমাদের কাছে মনে হয়েছে যে মাঝারি এবং ছোট আকারের যে পশুগুলো রয়েছে সেই পশুগুলোই সবচেয়ে বেশি চাহিদা রয়েছে। এবং গতকালকে রাতে বেচা কেনার চিত্র অনুসারে যেটি বলা যায় যে গতকালকে রাতে যেই পরিমাণে দাম ছিল, আজকে সকাল থেকে
তার চেয়ে কিছুটা দাম বেশি বলা হচ্ছে। এটি ক্রেতা যারা আছেন তারা অভিযোগ করছেন। তারা বলছেন যে হয়তো আজকে যেহেতু এখন পর্যন্ত বাজারটি শুরু হলো, আজকে তারা মনে করছেন, অর্থাৎ বিক্রেতারা যারা রয়েছেন তারা মনে করছেন যে আজকে ক্রেতা সমাগম সবচেয়ে বেশি হবে, সেই কারণে চাহিদার পরিমাণটি যেহেতু বেড়ে যেতে পারে সেই কারণে দামটি সকাল থেকে আবার গতকালের চেয়ে একটু বাড়িয়ে দিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে সবুজ। এক মাসের মাথায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান লন্ডনে ফিরে যাচ্ছেন। সেখানেই স্বামী ও মেয়ের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করবেন তিনি। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাসা থেকে বের হন তিনি। সকাল 11টা 5 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকা ছাড়েন জুবাইদা রহমান। তার লন্ডনে যাওয়ার খবর নিশ্চিত করেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং শামসুদ্দিন দিদার। গত 6 মে লন্ডনে উন্নত চিকিৎসা শেষে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় তার সঙ্গে ছিলেন 2 পুত্রবধূ ও মেডিকেল বোর্ডের সদস্য সহ 14 জন। তার মধ্যে 1 মাসের মাথায় ডক্টর জুবাইদা রহমান লন্ডন ফিরে গেলেও আবারও তার দ্রুতই দেশে ফেরার কথা রয়েছে। এবার 12 দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিরাপত্তা ইস্যুতে এসব দেশের উপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়। এর মধ্যে এশিয়ার দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান এবং মিয়ানমার। অন্যদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে রয়েছে লিবিয়া, ইরান এবং ইয়েমেন। এর পাশাপাশি আফ্রিকার দেশগুলোর মধ্যে রয়েছে কঙ্গো, ইরিত্রিয়া, হাইতি, ইরান, সোমালিয়া এবং সুদান। এর পাশাপাশি আরও 7 দেশের নাগরিকদের উপরও কড়াকড়ি আরোপের নির্দেশনা জারি করেন মার্কিন প্রেসিডেন্ট। এই দেশগুলো হলো বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান এবং ভেনেজুয়েলা। নিষেধাজ্ঞা এবং কড়াকড়ি সংক্রান্ত ঘোষণাপত্রে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় ট্রাম্প বলেন, অবশ্যই যুক্তরাষ্ট্রের জনগণের নিরাপত্তা এবং স্বার্থ রক্ষার জন্য পদক্ষেপ নিতে হবে।